সবচেয়ে তার যে বিষয়টি আমি দেখেছি যে অলওয়েজ আপসীন ছিলেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র, মুক্ত গণমাধ্যম, সাংবাদিকদের অধিকার আদায়ে তিনি কখনো আপোষ করেননি। তিনি যোগ্যতার সাথে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন। যে করেন শহীদ ভাই বলছেন, আমি বলি যে তার মতো যোগ্য ট্রেড ইউনিয়নিস্ট আমাদের মাঝে আর আসেনি, আসবে কেউ আমার সঙ্গে। সাংবাদিকদের অধিকার আদায় একথা সবাই স্বীকার করেন, তার কোনো বিকল্প ছিল না। বিগত সরকারের সময় যখন সর্বশক্তি দিয়ে গণমাধ্যমের উপর নিপীড়ন চালানো হলো, সেই সময় তিনি সাগর হত্যার বিচার চেয়ে রাজপথে লড়েছেন। তিনি ডিজিটাল সিকিউরিটি আইনের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তিনি গণমাধ্যমের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। তিনি খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন, তিনি গণতন্ত্র চেয়েছেন, তিনি একটা মানবিক বাংলাদেশ চেয়েছেন। এটাই ছিল তার মত, ওটা ছিল তার একটা উপলক্ষ। রুহুল আমিন গাজীর যদি আমরা জীবনটা দেখি, তিনি আজীবন একজন সংগ্রামী। ব্রিটিশ সরকারের নির্দেশে তাকে বিনা বিচারে, বিনা অপরাধে 17 মাস 17 দিন কারাগারে বন্দী রাখা হয়। সে সময় তাকে আপনারা দেখবেন, আপনারা তার বইতে লিখেছে, দেওয়া হয়নি। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি, এমনকি খাওয়ার পর্যন্ত, বাসা থেকে খাবার নেওয়া দেওয়া হতো, সে খাবার পর্যন্ত খেতে দেয়নি। বিনা চিকিৎসার তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে, একটি পুরোপুরি ড্যামেজ, আর একটিও প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। ক্যান্সার বেড়ে যায়, ডায়াবেটিস হয়ে পড়ে নিয়ন্ত্রণহীন। রাজনৈতিক নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় ফখরুল ইসলাম মালাক নিজামী দরজাদের বারবার বিবৃতি দিয়েছেন। আপনার রুহুল কবির রিজভী এখানে আমাদের সাথে এসে তার মুক্তির জন্য, তার গ্রেফতারের প্রতিবাদে সমাবেশে বক্তব্য দিয়েছেন। আমরা বারবার আন্দোলন সংগ্রাম করেছি, বিবৃতি দিয়েছি, এবং সদস্য সাংবাদিক একসাথে বিবৃতি দিয়ে তার মুক্তি দাবি করেছি। কিন্তু এই সরকার কত কর্ণপাত করে আমরা দূরে ছিলাম, সে ক্যান্সার করি, তার একটা কিডনি নেই, আর কিডনিও ড্যামেজ হয়ে যাচ্ছে। এই সরকার করতে আমরা পাইনি। কত বড় নিষ্ঠুর আচরণ, কি জঘন্য আচরণ, কি অমানবিক আচরণ! এটা পশুর কাছেও আশা করা যায় না, যেটা আমরা সেদিন দেখেছি। বহু সাংবাদিক সাগর রুনির রক্তের উপরে দাঁড়িয়ে, কিংবা অন্যান্য সাংবাদিকদের রক্তের উপরে দাঁড়িয়ে আপোষ করেছেন, দলদাসে পরিণত হয়েছেন, টিভি চ্যানেলের মালিক হয়েছেন, পত্রিকার মালিক হয়েছেন, অর্থবিত্তের মালিক হয়েছেন, গাড়ি বাড়ির মালিক হয়েছেন, কিন্তু রুহুল আমিন গাজী সেদিকে পা মারা নেই। এটি হলো তার স্বতন্ত্র বৈশিষ্ট্য, এটা থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। চীনমৈত্রী যে একটা পেশাজীবীদের বড় সমাবেশ ছিল, সেটা বন্ধ করে দিয়েছিল, সেখানে খালি দিয়ে যাওয়ার কথা। নিরাশ হয়েছেন সবাই, প্রায় বসে যাওয়ার মতো, যে ঠিক আছে আর যাওয়া। পুলিশ দিয়ে পুরো এলাকা সেখানে পুড়িয়ে ফেলেছিল, আপনার এর বড় শক্তি। সেদিন রুহুল আমিন গাজী হুঙ্কার দিয়ে বলেছিলেন যে এই প্রোগ্রাম হবেই, এবং সেখানে প্রোগ্রাম হয়েছে। বেগম খালেদা সেখানে বক্তৃতা দিয়েছিলেন। এটা হল রুহুল আমিন গাজী। জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা আসার কথা, যখন তখন তার কমিটি তার আগের দিন পারমিশন দিয়ে উনি আসবেন, আগের রাতে হঠাৎ করে প্যান্ডেল বেঁধে দেওয়া হলো। কিছু বিপদগামী আমাদের লোকও তার সাথে যোগ দিলেন। আমরা হয়তো প্রোগ্রাম ক্যান্সেল করে দিতে যাচ্ছিলাম, রুহুল আমিন গাজী বলেন না, হবে। সেদিন সাহস করে তিনি সুপ্রিম কোর্টের মিলনায়তনে সেদিন সেই ইফতার মাহফিল তিনি করিয়েছিলেন। এখানে যখন আন্দোলন সংগ্রাম হয় চূড়ান্ত পর্যায়ে,
ডিবি পুলিশ র্যাব আটকে ফেলতে, কিন্তু রুহুল আমিন গাজী থেকে আমরা কিন্তু রাস্তায় নেমে গেছি। 3 তারিখে 1000 সাংবাদিকের ঢাকার বুকে, তিনি আবেশের কথা বলছি, শেখ হাসিনার পতনের 2 দিন আগের কথা, ঢাকার বুকে সর্ববৃহৎ হচ্ছে আমরা রুহুল আমিন গাজীর নেতৃত্ব করছি। 4 তারিখ বাংলাদেশে কেউ নামতে পারেনি, রুহুল আমিন গাজীর নেতৃত্বে শেখ হাসিনার পতনের আগের 4 তারিখ, 4 আগস্ট 2024 প্রেস ক্লাবের সামনে 2000 পেশাজীবীর সমাবেশ হয়েছে, যেটা সভাপতি উনি করেছেন, আমি সঞ্চালনা করেছি। কারণ সেই সময় সম্মিলিত পেশাজীবী পরিষদের যা হবে বেগম খালেদা ডাক্তার এজেন্ট জাহিদ হোসেন তিনি পলাতক ছিলেন, আসতে পারেননি। মুহুর্মুহুগুলি সাউন্ড গ্রেনেড টিয়ারসেল শেষ পর্যন্ত দাঁড়িয়েছিলেন। এক পর্যায়ে যখন এখানে অধিকাংশ সদস্য সেদিন এখানে যারা আছে সেই অনুষ্ঠানে ছিলেন, এক পর্যায়ে ঝাঁঝানো গ্যাসের দ্বন্দ্বে এবং ঝাঁঝে ওখানে দাঁড়াতে না পারার পর আমরা প্রেস ক্লাব ছুটে সঙ্গে বন্ধ করে দিল। আমরা ঢুকতে পারছিলাম না দীর্ঘক্ষণ, জীবন মৃত্যুর একেবারে মুখোমুখি। পিছন গেট দিয়ে এসে অনেক কষ্টে সেলিমকে অনেকটা গালাগালি করে আমরা কোনো মতে গেটটা খুলিয়ে ভিতরে ঢুকেছি। অনেক ইতিহাসের সাক্ষী, অনেক ইতিহাসের অংশ, অনেক ইতিহাস তাকে দিয়ে তৈরি। রুহুল আমিন গাজীকে খাটো করার সুযোগ নেই, তার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। মেঝেতে রাখা হয়েছিল, তার মেয়ের বিয়ে উপস্থিত হতে পারেননি, তার স্ত্রী একটা অপারেশন, সেকেন্ড অপারেশনটা কঠিন অপারেশন, জেলখানায় জামিনে দিয়েছে 17-18 দিন বেবি, বেরোতে দেয়। এমন নিষ্ঠুর নির্যাতন বলে শিক্ষা নেওয়ার আছে, এই জন্য কথা করে বলছি, এমন কোনো নির্যাতন নাই তার উপর চালানো হয়নি। তিনি আজকে মানুষের মনে ফোটায়। এই কারণে ক্ষমতা থাকলে জন্ম ব্যবহার করতে হবে, সেটা কখনো ঠিক নয়। আজকে যিনি তো রুহুল আমিন গাজীর আজকে নন্দিত, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। মনে রাখবেন, অন্যায়ের উপর দাঁড়ানো সিংহাসন যতই শক্ত হোক তা চিরস্থায়ী নয়। মানুষ নিপীড়িত মানুষ, সে নিপীড়িত মানুষের অভিশাপে যত শক্ত করেন সেটা ভেস্তে যায়। এটা শেখ হাসিনার আসন সিংহাসন থেকে অন্তত আমাদের শিক্ষা নেওয়া উচিত। সবশেষে বলি, আজকেও আমরা স্বাধীনভাবে সাংবাদিক হতে পারছি, যদি পারি ইংরেজরা প্রথমবার হামলা দেয়, তাহলে ফেসিস্টারি আমরা কি শিক্ষা নিলাম? আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, সাংবাদিকরাই সাংবাদিকতায় বাঁচাতে পারেন। আমাদের উপর যখন নিপীড়ন হচ্ছে তারা হেসেছে, আজকে তাদের উপর নিপীড়িত হলে আমরা যদি হাসি, সভ্য হবে মানবিক রাষ্ট্র কিভাবে পাবো, বক্তব্য বাধ্য করতে স্লোগান দিচ্ছি কিভাবে সেটা বাস্তবায়ন করবো। অপকর্মগুলিকে আমাদের ঘৃণা করতে হবে এবং এটার বিপরীত যে কর্ম, ভালো কর্মটি, সেটাকে আমাদেরকে উৎসাহিত করতে, সেটাকে আমাদের ধারণ করতে হবে, লালন করতে হবে। রাজপথে নেমে গিয়েছিলেন, নির্বাচনী সিঁড়িতে উঠে গিয়েছিলেন। তার প্রতিপক্ষ যারা ছিলেন, গাজী ভাই কিভাবে কারাগারে গিয়েছে, কেন কারাগারে গেছে, এই বিষয়গুলো আমি নাই বললাম, আপনারা সকলে জানেন। এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা করতে চাই না, আমরা কখনো এই বলে আমরা তিক্ততা বাড়াইতে চাই। গাজী ভাই 17 মাস কারাগার থেকে ঘুরে আসার পর সাংবাদিক নেতৃবৃন্দ, গাজী ভাইয়ের দীর্ঘদিনের অনেক বন্ধু আছেন, আমাদের সাথে নিয়ে চলছেন, সেই সব বন্ধু জান্নাতের জন্য আমরা সবাই এখানে আপনার কাছে প্রার্থনা করছি। আল্লাহ, এতগুলো মানুষ ওনার জান্নাতের জন্য প্রার্থনা করছি, আল্লাহ আপনি কবুল করেন, ওনার পরিবারকে আপনি হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত ওয়া ইয়াসিফুন, সালাম। আসলে আমি
সেভাবে কিছুই বলতে পারছি না। যারা আমাকে এই ফাউন্ডেশনে সহযোগিতা করছেন এবং যারা আজকে উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমার ছেলে ওর বাবার জেল জীবন নিয়ে যে বইটা লিখেছেন আপনারা সবাই একটু পড়ে দেখবেন। আমার বলার মতো অবস্থা এখন হচ্ছে না, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।